কোনো মানুষ কি প্রেমে এতটাই অন্ধ হতে পারে যে তাকে মানবতা ছেড়ে পশুতে পরিণত হতে হয়? কোনো মানুষ কি কোনো মেয়েকে পটানোর জন্য তন্ত্রমন্ত্র ভূত প্রেতের সাহায্য নিতে পারে? আসলে এই প্রতারণার পেছনে এমন শকুন থাকে যারা তাদের লালসা মেটানোর জন্য কোনো মানুষকে হত্যা করতে দ্বিধা করে না। আজকের এই গল্পতে আপনিও এরকমই কিছু দেখতে পাবেন। তবে এক সেকেন্ড, চ্যানেলে নতুন আর এখনো সাবস্ক্রাইবও করেননি? মাত্র 1 সেকেন্ড সময় নিন এবং সাবস্ক্রাইব করুন আর হয়ে যান আমাদের প্রাইম টুনস হরর ফ্যামিলির নতুন মেম্বার। হরর স্টোরি ভালো লাগে তো আপনার? একদম সঠিক জায়গাতে এসেছেন। আমাদের হরর স্টোরিতে ভূত, প্রেত, পিশাচ, ডাইনি বুড়ি সবের একেবারে এমন ডেডলি কম্বিনেশন পাবেন যে আপনার সব লোম হারা হয়ে যাবে, এটা আমাদের গ্যারেন্টি। আর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনার কেমন লাগলো গল্পটি, এবং আপনার নিজের লাইফের কোনো রিয়েল এক্সপিরিয়েন্স থাকলে আমাদের অবশ্যই পাঠাবেন। তারপর আমরা সেটার উপরে লিখব একটা হরর স্টোরি। প্রথমে চ্যানেলের ইন্ট্রো, তারপর শুরু করা যাক আজকের গল্প। দিনটা ছিল ভালোবাসার দিন, ভ্যালেন্টাইন্স ডে। চারিদিকে গোলাপের সুগন্ধ। নিতিনও তার ক্লাসে পড়া রিমার কাছে পৌঁছে গেল, মনের কথা আর হাতে একটা গোলাপ নিয়ে। রিমা, এটা তোমার জন্য স্পেশাল। আই লাভ ইউ। উইল ইউ বি মাই ভ্যালেন্টাইন? নিতিন, এটা কি বাজে কথা? আমরা শুধুই ভালো বন্ধু, এর বেশি আর কিচ্ছু নয়। প্লিজ রিমা, আমার ফিলিংস গুলো বোঝো। আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না, প্লিজ। পাগল নাকি? আমি তোমাকে একবার বলেছিলাম আমরা শুধুই বন্ধু, আর এখন তাও নয়। আজ থেকে আর কখনো তোমার চেহারা আমাকে দেখিও না, বুঝেছো? এই বলে ভীষণ রেগে রিমা গোলাপটা ছুঁড়ে ফেলে চলে যায়। রিমার কটু কথায় নিতিনের মন ভেঙে যায়। বিষণ্ণ মুখে সেও চলে যায়। এখন নিতিনের মনের মধ্যে দিনরাত একই কথা ঘুরতে থাকে। অনেকবার রিমাকে সে ফোন করেছিল, কিন্তু একবারের জন্য রিমা নিতিনের ফোন রিসিভ করেনি। এখন নিতিনের মন খারাপ হতে লাগলো। সারা দিন সে তার পিজির ঘরে শুয়ে থাকে আর রিমার ছবি দেখে। ধীরে ধীরে সে নেশাকে সাহারা করে নিতে শুরু করলো, আর সারা দিন নেশায় মত্ত থাকলো। একদিন নিতিন যখন বাজার থেকে ফিরছিল, রাস্তার দেওয়ালে একটা পোস্টার দেখতে পেল। তাতে লেখা ছিল, বশীকরণ সম্পন্ন করুন, কাঙ্ক্ষিত প্রেম পান, হারানো প্রেম ফিরে পান মাত্র 24 ঘন্টার মধ্যে। পোস্টারটা দেখে নিতিনের মনে হলো যেন আশীর্বাদের চেয়ে কম নয়। নোটিশে লেখা ঠিকানাটা পড়ে সে তার রুমে চলে গেল। এবারে নিতিনের চোখে একটা অন্যরকম আভা ফুটে উঠল। কিছুক্ষণ পর রাতের অন্ধকার চারিদিকে ছড়িয়ে পড়লে নোটিশে লেখা ঠিকানার দিকে এগিয়ে গেল নিতিন। এবারে সে বনের রাস্তা ধরে বনের ভেতর এগোতে লাগলো। গোটা জঙ্গলে নানা রকম ভয়ঙ্কর আওয়াজ হচ্ছিল, কিন্তু নিজের ভয়কে নিয়ন্ত্রণ করে নিতিন পথ ধরে এগোতে থাকে। কিছু দূর যাওয়ার পর নির্জন জঙ্গলে একটা ধ্বংসস্তূপের কাছে এসে একটা মশাল জ্বলতে দেখে নিতিন বুঝল যে সে এখন তার গন্তব্যে পৌঁছে গেছে। নিতিন সাহস সঞ্চয় করে ধ্বংসস্তূপের ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢুকে দেখল খুব অদ্ভুত চেহারার এক তান্ত্রিক সেখানে কিছু হাড় নিয়ে বসে পুজো করছে। নিতিনকে দেখে তান্ত্রিক বলল, এত রাতে কোনো প্রেমী কি আমার কাছে আসতে পারে? বলো, তোমার সমস্যা কি? বাবা, আমি রিমাকে অনেক ভালোবাসি, কিন্তু সে আমাকে একদমই দেখতে চায় না। আমি 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 যেভাবেই হোক রিমাকে আমার করতে চাই বাবা। বুঝলাম, উপায় তো আছে, কিন্তু সেই উপায় করা সহজ নয়।
বাবা, বাবা তুমি শুধু উপায় বলো বাবা। রিমাকে পেতে হলে যা কিছু করতে হয় আমি আমি সব করতে প্রস্তুত আছি বাবা। নিতিনের কথা শুনে তান্ত্রিক মৃদু হেসে তাকে একটা লাল কাপড় দিল এবং নিতিনকে বলল যে আজ থেকে আগামী 5 দিন তাকে রাত 12টায় শ্মশানে যেতে হবে। এই কাপড়টি পরতে হবে এবং রিমাকে স্মরণ করে মন্ত্র জপতে হবে। তারপর ধীরে ধীরে তান্ত্রিক নিতিনের কানে একটা মন্ত্র বলল। এই মন্ত্রটা বলার পর সেই তান্ত্রিক আবার তার পুজোর দিকে মনোযোগ দিল। নিতিন তান্ত্রিককে টাকা দেওয়ার জন্য হাত বাড়ালে সেই তান্ত্রিক কোনো টাকা নিতে অস্বীকার করল। তারপর নিতিন আবার জঙ্গলের মধ্যে দিয়ে তার পিজির দিকে হাঁটা দিল। হাঁটতে হাঁটতে নিতিন ভাবছিল কেন তান্ত্রিক টাকা নিল না। তারপর হঠাৎ তার মনে হলো পেছন থেকে যেন কেউ তাকে অনুসরণ করছে। অন্ধকার রাতে জঙ্গলে হাঁটতে হাঁটতে তার মনে হলো যেন কোনো অজানা শক্তি তার গায়ে গায়ে লেগে আছে। সে যতই দ্রুত হাঁটার চেষ্টা করুক না কেন সেই অজানা ছায়াও তার সাথে সাথে হাঁটছিল। তবু ভয়কে নিয়ন্ত্রণ করে নিতিন হাঁটতে থাকলো। রাত 12টা বাজতে মাত্র কয়েক মিনিট বাকি ছিল, কিন্তু নিতিন নিজের ঘরে না গিয়ে সোজা চলে গেল একটা শ্মশানে। শ্মশানের দৃশ্যটা খুব ভয়ঙ্কর ছিল। সেদিনের কিছু চিতা তখনও জ্বলছিল। চারিদিকে ভয়ঙ্কর সব শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। নিতিন খুব ভয়ও পেয়েছিল, কিন্তু সে রিমাকে নিয়ে এতটাই পাগল ছিল যে তাকে পাওয়া ছাড়া আজ সে কিছুই ভাবছিল না। নিতিন শ্মশানে বসে তান্ত্রিকের দেওয়া লাল কাপড়ে নিজেকে ঢেকে মন্ত্রপাঠ করতে লাগলো এক মনে। তারপর হঠাৎ তার মনে হলো যেন কোনো অন্ধকার ছায়া তাকে ঘিরে ধরেছে এবং তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। নিতিন চোখ খুলে চারিদিকে তাকালো, কিন্তু সেখানে কিছুই ছিল না। ভয়ে ভয়ে নিতিন সেখান থেকে চলে গেল। এখন প্রতিদিন রাত 12টা বেজে যাওয়ার সাথে সাথে নিতিন শ্মশানে পৌঁছে রিমাকে তার নিয়ন্ত্রণে আনার জন্য তান্ত্রিকের দ্বারা নির্ধারিত আচার পালন করতে শুরু করল। প্রতিদিন তার মনে হচ্ছিল কেউ যেন তাকে দেখছে, কিন্তু চোখ খুলতেই সে কিছুই দেখতে পেত না। এই করতে করতে 5টা দিন কেটে গেল, কিন্তু রিমা এলো না বা তার কোনো মেসেজও এলো না। এবারে নিতিন সিদ্ধান্ত নিল বশীকরণ বাবার সাথে আবার দেখা করতে যাবে। ভাবার সাথে সাথে সে তান্ত্রিকের সেই ঠিকানার দিকে চলতে লাগলো। সেখানে পৌঁছে সে তান্ত্রিককে বলল রিমা এখনো তার জীবনে ফিরে আসেনি। তান্ত্রিক 2 মিনিট চোখ বন্ধ করে রাখলো। তারপর নিতিনকে বলল, তোমার গলায় যে ওমের লকেটটা আছে তার কারণেই এই বশীকরণ মন্ত্র কাজ করছে না। নিতিন সঙ্গে সঙ্গে লকেটটা খুলে ফেলে দিল। যদি তুমি রিমাকে তাড়াতাড়ি পেতে চাও তাহলে যেভাবেই হোক একবার তাকে এখানে আমার কাছে নিয়ে এসো। তারপর থেকে সে শুধু তোমার হবে। নিতিন হ্যাঁ বলে মাথা নেড়ে সেখান থেকে চলে গেল এবং সেদিনও তার মনে হলো কেউ তাকে অনুসরণ করছে। কিন্তু নিতিন যখন পেছনে ফিরে তাকালো তখন সে কিছুই দেখতে পেল না। রুমে পৌঁছে নিতিন সারা রাত রিমার কথা ভাবতে থাকে এবং সকাল হতেই রিমাকে ফোন করে। ভাগ্যক্রমে আজ রিমা তার ফোন ধরেছে। ক্ষমা চাওয়ার অজুহাতে নিতিন সন্ধ্যায় রিমাকে সেই বোনের কাছে তার সাথে দেখা করতে ডাকলো। রিমা কিছুক্ষণ ভেবে তারপর রাজি হয়ে যায়। সন্ধে হতে না হতেই রিমা পৌঁছে গেল নিতিনের বলা জায়গায়। রিমাকে দেখে নিতিন খুব খুশি হয়ে গেল। আজ অনেক দিন পর দুজনের দেখা হলো। কথা বলতে বলতে নিতিন রিমাকে নিয়ে গেল সেই ধ্বংসস্তূপের কাছে।
রিমা ধ্বংসস্তূপের কাছে পৌঁছানোর সাথে সাথে একটা অদ্ভুত দম বন্ধ করা পরিবেশ অনুভব করতে শুরু করলো। নিতিন, এই জায়গাটা আমার ঠিক মনে হচ্ছে না, চল অন্য কোথাও যাই। আচ্ছা, এটা তো তোমার জন্য আসল সারপ্রাইজ। এরপর নিতিন রিমাকে ফুসলিয়ে ধ্বংসস্তূপের ভেতরে নিয়ে যায়। ভেতরের দৃশ্য দেখে রিমা খুব ভয় পেয়ে গেল। নিতিন, তুমি এটা কোথায় এনেছো আমায়? এক্ষুনি এখান থেকে বাড়ি চলো। সে আর কিছু বলার আগেই সেই তান্ত্রিক মন্ত্র পড়ে রিমার গায়ে কয়েক ফোঁটা রক্ত ছিটিয়ে দিল। তারপর তান্ত্রিক নিতিনকে বাইরে গিয়ে অপেক্ষা করতে বলল। তান্ত্রিকের পরামর্শ অনুযায়ী নিতিন রিমাকে একা রেখে বাইরে এসে অপেক্ষা করতে লাগলো। ধ্বংসাবশেষ থেকে মন্ত্র উচ্চারণের শব্দ ভেসে আসছিল। অপেক্ষা করতে করতে অনেকটা সময় কেটে গেল। রাতের ঘন আধার চারিদিকে ছড়িয়ে পড়ল। একটা সময়ের পর ভেতর থেকে কোনো শব্দ আসাও বন্ধ হয়ে গেল। এবারে নিতিনের খুব নার্ভাস লাগতে শুরু করলো, আর না চাইতেও সে ভেতরে চলে গেল। আর ভেতরের দৃশ্য দেখে নিতিন আর স্থির থাকতে পারল না। রিমা অজ্ঞান হয়ে পড়েছিল মাটিতে, সারা শরীরে মোমবাতি জ্বলছিল, আর সেই তান্ত্রিক রিমার শরীরে নানা রকম দাগ কাটছিল। কিন্তু যে জিনিসটা সব থেকে বেশি ভয়ঙ্কর ছিল তা হলো রিমার চারপাশে একটা ভয়ঙ্কর অন্ধকার ছায়া ঘোরাফেরা করছিল। রিমা, রিমা ওঠো রিমা। বাবা, বাবা তুমি রিমার সাথে কি করেছো? রিমা, রিমা ওঠো রিমা। নিতিন আর কিছু বোঝার আগে সেই কালো ছায়াটা রিমার শরীরের ভেতরে ঢুকে গেল। রিমা উঠে দাঁড়ালো, আর কিছুক্ষণের মধ্যেই ভয়ঙ্কর ডাইনিতে পরিণত হয়ে গেল। তার ভয়ঙ্কর রূপ দেখে নিতিনের প্যান্ট ভিজে গেল। আগুনের মতো লাল লাল চোখ, বড় বড় নখ, আর ভয়ঙ্কর চিৎকার। আমার রিমা কোথায় চলে গেল? তুমি রিমার সাথে কি করেছো বাবা? রিমা 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 তো অনেক আগেই পৃথিবী থেকে চলে গেছে। তার বলি দিয়ে আমি আমার পেতনিকে নতুন শরীর দিলাম। তবে দুঃখী খুব ক্ষুধার্ত, আর এখন তোমার রক্ত পান করে সে তার ক্ষুধা মেটাবে। কিন্তু কিন্তু তুমি চিন্তা করো না, জীবিত অবস্থায় না হলেও মরার পর তুমি সরাসরি তোমার রিমার কাছে চলে যাবে। ডাইনিটা এদিক ওদিক না তাকিয়ে তার বড় বড় নখ দিয়ে নিতিনের গলা কেটে তার গরম রক্ত খেতে লাগলো। কয়েক মাস পর পুলিশ সেই জঙ্গলে দুটি পচা গলা মৃতদেহ খুঁজে পায়। সেই লাশগুলো অন্য কারণ নয়, ছিল নিতিন আর রিমার।